22 অক্টোবর 1707 মাসখানেক আগেই স্প্যানিশ সাকসেশনে ফরাসিদের সাথে নৌযুদ্ধে খুব একহাত লড়াই টড়াই করেছে ব্রিটিশরা। তো সেই সব সেরে ঘরে ফিরছে ব্রিটিশ যুদ্ধজাহাজের এক ফ্লিট, মানে ওই জিব্রাল্টার থেকে ইংল্যান্ডের পোর্টসমাউথ। পুরোভাগে এই ভদ্রলোক অ্যাডমিরাল স্যার ক্লাউডলি শভেল, ব্রিটেনের নৌ ইতিহাসে কীর্তিমান ব্যক্তি। তবে সেই 22 অক্টোবরের সন্ধেবেলায় তিনিও সম্পূর্ণ ক্লুলেস, মানে কোথায় যে ভেসে চলেছেন প্রায় কোনো ধারণাই নেই। তার নিজের এক্সপিরিয়েন্স আর ন্যাভিগেটররা বলছে বটে সিলি দ্বীপ থেকে দূরে ব্রিটেনি পেনিনসুলার পশ্চিমে, কিন্তু সেটা স্রেফ ডেড রেকর্ডিংয়ের ভরসায়। কারণ কুয়াশা আর ঝঞ্ঝায় আকাশ একেবারে ভ্যানিশ, মানে চাঁদ তারা দেখে পজিশন চেক করার কোনো উপায়ই নেই। একজন নাবিক নাকি শভেলকে বলেছিলেন যে ন্যাভিগেটররা যাই বলুন, তারা সিলি দ্বীপপুঞ্জেরই কাছে, নৌবহর পথ হারিয়েছে নির্ঘাত। শভেল নাকি তাকে স্রেফ মিউটিনির অপরাধে ফাঁসিতে লটকে দেন। এই ব্যাপারটা বাই দ্য ওয়ে সম্ভবত সত্যি নয়, মিথ। একটু নাটকে শোনাবে বলে বললাম। তা সে যাকগে, শভেল ভাবলেন তার একদিনের চেনা রাস্তা, এতগুলো ন্যাভিগেটর, ভুল কি আর হবে, পথ নিশ্চয়ই ক্লিয়ার, ফুল সেল অ্যাহেড। সেই রাতেই ফ্লিটের 4টে জাহাজ ইনক্লুডিং শভেলের HMS অ্যাসোসিয়েশন শটান ধাক্কা মারল সিলি দ্বীপেরই পাথরে। মিনিট খানেকের মধ্যে 1002 মানুষ ডেড, শভেল সমেত। ব্রিটিশ ইতিহাসে সবচেয়ে ট্র্যাজিক নৌ দুর্ঘটনা। তবে এই ঘটনা নতুন কিছু নয়। 14, 15, 16 শতকে বা তারও আগে কত যে জাহাজ পথ হারিয়েছে বা শভেলের ফ্লিটের মতো পাথরে ধাক্কা লেগে অক্কা পেয়েছে, সেই খতিয়ান দিতে গেলে এই ভিডিওটা আর শেষ হবে না। তবে শোনা যায় যে সেই সময় 5টার মধ্যে একটি জাহাজই নাকি সমুদ্রে সে ফুরুত হতেন। কিন্তু এই যে এত এত জাহাজ কয়েকশো বছর ধরে সমুদ্রে অক্কা পেয়েই চলেছে, এর কারণটা ঠিক কি? মানে দেখুন, কারণ অবশ্যই একটা নয়। ঝড়, ঝঞ্ঝা, উল্টে যাওয়া, বোম্বেটের আক্রমণ এইসব থাকলেও প্রধান ভিলেন কিন্তু সমুদ্রে সঠিক দ্রাঘিমা মাপতে না পারার অক্ষমতা। এই যে একটু আগে 1707 সালের নৌডুবির কথা বলছিলাম, সেটার পিছনেও বুঝতেই পাচ্ছেন সেই ভুল দ্রাঘিমার গেরো। সেই সময় এই লঙ্গিটিউড প্রবলেম এমন ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করেছিল যে 1714 সালে কুইন অ্যানের ব্রিটিশ পার্লামেন্ট বাধ্য হলো লঙ্গিটিউড অ্যাক্ট পাস করাতে। আসলে ব্যাপারটা হলো, সেই সময় যে পশ্চিমা শক্তিগুলো, বিশেষ করে ইংল্যান্ড, মানে তখন সারা পৃথিবীতে জাঁকিয়ে বসছে আর কি। ট্রান্স ওশিয়ানিক ব্যবসা বাণিজ্য বাড়ছে হু হু করে, সমুদ্রে জাহাজ অবশ্যই অনেক বেশি, এবং বুঝতেই পারছেন সেই সময় জাহাজের ইকোনমিক আর রাজনৈতিক ভ্যালুও বেড়ে গেছে প্রচুর। এছাড়া আগের বছরই ওই ধরুন 1713 সাল নাগাদ ট্রিটি অফ উটারেক্টো ব্রিটেনকে কলোনিয়াল ক্ষমতা বিস্তারের আর একটা স্প্রিংবোর্ড দিয়েছে। কাজেই শিপরেকের অপরচুনিটি কস্ট মারাত্মক। আরেকটা জিনিসও ভেবে দেখুন, ওই যে 1707 সালের নৌ দুর্ঘটনার কথা যেটা বলছিলাম, বা 1711 সেন্ট লরেন্স এস্চুয়ারির সামনে নৌ বিভ্রাটে প্রায় 850 জন ব্রিটিশ সৈন্যের মৃত্যু। এত ঘন ঘন ম্যাসিভ নেভাল ডিজাস্টার হলে ব্রিটিশ এম্পায়ারের ভীতি বা কী করে শক্ত হয়? কাজেই লঙ্গিটিউড অ্যাক্ট এসেনশিয়াল। সহজ কেস, সমুদ্রে দ্রাঘিমা মাপার সহজ এবং ব্যবহারিক উপায় বার করো, লঙ্গিটিউড বোর্ড তোমাকে হাতে গরম 20,000 পাউন্ড পুরস্কার দেবে। আজকের দিনে দাঁড়িয়ে আপনার মনে হতেই পারে লঙ্গিটিউড মাপা কি এমন হাতি ঘোরা ব্যাপার? সেই ছেলেবেলা থেকেই তো ভূগোলে আমরা ধরুন লঙ্গিটিউড, ল্যাটিটিউড, ইকুয়েটর মানে নিরক্ষরেখা, মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান এইসবের ব্যাপারে পড়ে টরে আসছি। জিনিসপত্রগুলো কিভাবে মাপা হয় সেটাও মোটামুটি সবার কাছে ক্লিয়ার, মানে একটা ধারণা তো আছেই। সত্যি বলতে কি, ল্যাটিটিউড মাপার ব্যাপারটা বেশ সহজই, মানে তুলনামূলকভাবে। সভ্যতার শিশুকাল থেকেই মানুষ আকাশে সূর্যের পজিশন দেখে মোটামুটিভাবে ল্যাটিটিউড নির্ণয় করে আসছে। পৃথিবীর একদম মাঝ বরাবর, মানে ওই ইকুয়েটর থেকে উপর নিচ বুঝে নিয়ে হরাইজনের সাথে সূর্য বা ধ্রুবতারার কোনটা মেপে নিতে পারলেই হলো। তবে গোলমালটা বাঁধলো লঙ্গিটিউড নিয়েই। কারণ সমস্যাটা হলো, ল্যাটিটিউডের মতো এর তো আর কোনো ভৌগোলিক পয়েন্টস অফ রেফারেন্স নেই। কারণ পৃথিবীর ঘূর্ণি তো আর থেমে থাকছে না। আকাশের সূর্য আর তারাটারাগুলো প্রতিদিন পূব থেকে পশ্চিমে হরাইজন টু হরাইজন উড়ে যাচ্ছে। কাজেই কোণ বা অ্যাঙ্গেল মেপেও লাভ বিশেষ নেই, কারণ রেফারেন্স পয়েন্ট এতবার গোলপোস্ট শিফট করলে কি আর করবেন? তাহলে উপায় কি? উত্তরটা জানা, মানে বহু যুগ ধরেই যা চলে। তাহলে এত সব লোক হেদিয়ে মরছে কেন? দেখুন, এই দ্রাঘিমা সমস্যার সমাধানের চেষ্টা 1714 লঙ্গিটিউড অ্যাক্টের বহু আগের থেকেই হয়ে আসছে। সভ্যতার প্রায় আদিকাল থেকেই বলা চলে। প্রাচীন গ্রিসের এক পলিম্যাথ হিপোক্রাটাস, যিনি আবার ত্রিকোণমিতিরও বাপ, ব্যাপারটা নিয়ে বিস্তর ভাবনা চিন্তা করে বললেন, পৃথিবীকে যদি 360 ডিগ্রিতে ভাগ করে ফেলি উত্তর দক্ষিণে, আর একটা ইমাজিনারি লাইন ধরে নিই লম্বালম্বি,
মানে প্রাইম মেরিডিয়ান, তাহলে দ্রাঘিমাগুলোকে পূব পশ্চিম করে মানে প্রাইম মেরিডিয়ানের পূব আর পশ্চিম করে হিসেব করা একেবারে জলবৎ। আর এক এক জায়গায় লঙ্গিটিউডের ডিফারেন্সটাও বেরিয়ে পড়বে চন্দ্রগ্রহণের স্থানীয় সময়টা জানতে পারলি। পরের দিকে টলেমি বা আল বেরুনি পদ্ধতিটা আরও অনেক ইমপ্রুভ করে ফেললেও গোড়ায় গলতটা রয়েই গেল। দুটো পয়েন্টের সময়ের ডিফারেন্সটা ধরে ফেলতে পারলেই যে লঙ্গিটিউড বেরোবে সেই ব্যাপারটা তো ক্লিয়ার, কিন্তু কি দিয়ে মাপবেন? অবভিয়াস উত্তরটায় এক্ষুনি আসছি। তার আগে দ্রাঘিমা কন্টেস্টের পার্টিসিপেন্টসদের লিস্টটা একবার দেখুন শুধু। গ্যালিলিও, নিউটন, হ্যালি, ক্যাসিনি, হিউজেন্স, ব্রাহে, মানে গোটা ক্লাস 7-এর ফিজিক্স বইটা, ক্লাস 9-এর বইটা, ক্লাস 10-এর বইটা, এরা সবাই অবশ্য 1714 অ্যাক্টের পরেই মাঠে নামেননি। আসলে ওই যে বললাম, চেষ্টা চলছে বহুদিন ধরেই। যাকে যা বলছিলাম, সমাধান হলো ঘড়ি। এই বলে ঘনাদা একটা লম্বা হাই তুলে শিশিরের ধার দেওয়া লাইটারটা পকেটে পুরলেন। জীবনে একবারই ঘড়িতে দম দিয়েছিলাম, তারপর আর দেওয়ার প্রবৃত্তি হয়নি। 1657 সাল নাগাদ সেই দম দিতে মঞ্চে পদার্পণ করলেন হিউজেন্স। গ্যালিলিওর ইন্সপিরেশনে এমন একটা ঘড়ি বানিয়ে ফেললেন যেটা সময়ের হিসেব রাখায় সে যুগের মেকানিক্যাল ঘড়িকে প্রায় বাতিলই করে দিল, পেন্ডুলাম ক্লক। এই ভদ্রলোক আবার লাইটের ওয়েভ থিওরি, স্যাটার্নের চাঁদ, টাইটান ইত্যাদি আরও কি সব ছোটোখাটো আবিষ্কার করেছিলেন। ওভার অ্যাচিভার আর কাকে বলে? তবে মুশকিলটা হলো পেন্ডুলাম ঘড়ি ডাঙায় খুব কাজের জিনিস হলেও মাঝ সমুদ্রে টলমলো জাহাজে ঠিক সুবিধা করে উঠতে পারলো না। সেটা ঠিক করতে স্প্রিং ব্যালেন্স বলে একটা জিনিসও বানিয়ে ফেললেন হিউজেন্স। 1675-এ এই ব্যাপারটা মানে ঢোল শহরত করতেই আরেক ওভার অ্যাচিভার রবার্ট হুক রে করে তেরে এলেন। এ বলে পেটেন্ট আমার, ও বলে পেটেন্ট আমার, মানে সে এক লেজেন্ডারি রাইভালরি। আর এই স্প্রিং এর পেটেন্ট কার তাই নিয়ে তর্ক করতে গিয়ে হুক স্প্রিং এর স্ট্রেস, স্ট্রেন এইসব নিয়ে একটা গোটা লই বানিয়ে ফেললেন, হুকস ল। এইসব করতে গিয়ে সমুদ্র ঘড়িটাই দুজনের একজনেরও ঠিক করে বানানো হয়ে উঠলো না। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই দ্রাঘিমার সমস্যাটা নিয়ে ঘাঁটতে গিয়ে ইনডিরেক্টলি আরও অনেক সব লেজেন্ডারি জিনিসপত্র আবিষ্কার হয়ে গেছিল। পৃথিবীর ওজন, আলোর গতি, বৃহস্পতির চাঁদের রকমফের, মানে ব্রিলিয়েন্ট ব্যাপার। এসব খুবই ভালো ভালো জিনিস, সন্দেহ নেই, কিন্তু ঘড়ি তো আর নয়। কাজে সমুদ্রে দ্রাঘিমা মাপার ব্যাপারটা ঝুলে রইল আরও বেশ কিছুদিন, মানে যতদিন না এই ভদ্রলোক জন হ্যারিসন মাঠে নামলেন। আরে ভুল ছবি দেখাচ্ছ, এটা অন্য হ্যারিসন। আরে এটাও ভুল। হ্যাঁ, এইবার ঠিক আছে, এই হ্যারিসন। এতক্ষণ ধরে যেসব বিখ্যাত বিজ্ঞানীদের কথা বলছিলাম তাদের সাথে জন হ্যারিসনের কিন্তু প্রায় কোনো মিলই নেই, অন্তত শিক্ষা বা সামাজিক স্তরে। তার পেশা ছিল কার্পেন্ট্রি। ঘড়ি নিয়ে নাড়াচাড়াটা নিতান্তই শখের ব্যাপার। আর এই শখের বশেই তিনি এমন কয়েকটা ঘড়ি তৈরি করে ফেললেন যেগুলো মাসে 1 সেকেন্ডের বেশি স্লিপই করে না। ভেবে দেখুন, সেই সময় তাবর তাবর ঘড়িগুলো দিনে সময় হারাতো প্রায় কয়েক মিনিট। ইমপ্রুভমেন্টটা ভাবুন একবার। লঙ্গিটিউড প্রাইজের কথা শুনে তিনি ভাবলেন, পার্টিসিপেট তো করতেই হবে। মাত্র বছর 5-এর চেষ্টায়, কিছুটা হ্যালির সহযোগিতায় আর জর্জ গ্রাহাম মানে আরেক বিখ্যাত ক্লক মেকার, তার থেকে অল্প লোন নিয়ে বানিয়ে ফেললেন H1, পেন্ডুলামবিহীন সমুদ্র যাত্রার উপযোগী পোর্টেবল প্রিসিশন ক্লক। 1735 সাল নাগাদ, মানে তিনি যখন লন্ডনে পৌঁছালেন, ততদিনে অ্যাক্টের 21 বছর পেরিয়ে গেছে। কিন্তু বোর্ড কিন্তু তখনও অ্যাক্টিভ, কারণ সমস্যার সমাধান এই কবছরেও কেউ ঠিক করে উঠতে পারেননি। এতদিনে একজন সত্যিকারের কন্টেন্ডার পাওয়া গেল। H1 ট্রায়ালও গেল তৎক্ষণাৎ 1736-এ লিসবন যাত্রায় HMS সেন্টুরিয়ন আর অরফোর্ডে চেপে। ফলাফল একদম পারফেক্ট না হলেও মোটামুটি ভালোই। বোর্ডের থেকে কিছু টাকা পেয়েই হ্যারিসন ফের শুরু করলেন রিফাইনমেন্ট। বছরখানেকের মধ্যে H2ও রেডি। ট্রায়ালে যাবে করছে, অমনি লেগে গেল অস্ট্রিয়ান সাকসেশনের যুদ্ধ। শত্রু স্পেনের হাতে যদি ঘড়ি পরে আর তারা যদি ঝেপে দেয়, সেই ভয়েই ট্রায়ালে আর গেল না। তাছাড়া এমনিতেই নাকি হ্যারিসন ডিজাইনে কি একটা গুরুতর গোলমাল স্পট করে ফেলেছিলেন, কাজেই আবার রিফাইনমেন্ট। H3 বেরোতে কিন্তু লেগে গেল আরো বহু বছর। হ্যারিসন তাতেও খুশি নন। পুরোপুরি অ্যাকুরেট না করে তিনি ছাড়বেনই না। শেষমেশ H4। হ্যারিসনের 4 নম্বর রিফাইনমেন্ট বেরোলো 1759-এ, প্রথম ভার্সনের 24 বছর পর। 61-তে ট্রান্স আটলান্টিক ট্রায়াল, ব্রিলিয়েন্ট রেজাল্ট, ঘড়ি রেডি। এইবার হাতে গরম পুরস্কার। কিন্তু কোথায় কি, লঙ্গিটিউড বোর্ডই বসলো বেঁকে। হ্যারিসনের ঘড়ির এই ট্রায়াল নাকি যথেষ্ট নয়, তার যন্ত্র স্রেফ লাখের জোরে প্রিসাইজ। আবার ট্রায়াল চাই। এবার কম্পিট করতে হবে লুনার ডিস্টেন্স মেথডের সাথে। সহজ ভাষায় বললে চাঁদ আর অন্য কোনো একটা সেলেস্টিয়াল বডির অ্যাঙ্গুলার ডিস্টেন্স। ততদিনে সেটাও একটা ভায়াবল অপশন। হ্যারিসন তো খেপে বোম, ব্যাপারটা গড়ালো একেবারে পার্লামেন্ট অবধি। শেষমেশ অবশ্য ট্রায়াল হলো। একদিকে হ্যারিসন আর অন্যদিকে নেভেল ম্যাস্কলিন, রয়্যাল সোসাইটির ফেলো এবং স্নেহধন্য, আর লুনার ডিস্টেন্স মেথডের পুরোধা। ট্রায়াল হলো, আবারও জিতলেন হ্যারিসন, আর আবারও
বোর্ড বলল স্রেফ লাক, ফের পার্লামেন্ট। এইবার তারা অবশ্য হ্যারিসনকে একেবারে নিরাশ করলো না, 1010 পাউন্ড দিয়ে বলল বাকিটা তিনি পাবেন অ্যাস্ট্রোনমার রয়্যালের রিপোর্টের পর। মজার ব্যাপার দেখুন, ততদিনে খোদ নেভেল ম্যাসকেলিন যাকে হারিয়ে 1010 পকেটস্থ করেছেন হ্যারিসন, তিনি নিজেই অ্যাস্ট্রোনমার রয়্যালের চেয়ারে। বলাই বাহুল্য তিনি তার রিপোর্টে H4 এর একেবারে ধুরধুরি উড়িয়ে দিলেন। হ্যারিসনের তখন অলরেডি 73-74 বছর বয়স, তিনি ক্লান্ত, ডিসগাস্টেড। এইভাবে আরও বছর 3 কাটল, H5ও রেডি, কিন্তু পরিস্থিতি যেই কে সেই। তার নিজের বয়ানেই হি ফেল্ট এক্সট্রিমলি ইল ইউজড বাই দ্য জেন্টলম্যান হু আই মাইট হ্যাভ এক্সপেক্টেড বেটার ট্রিটমেন্ট ফ্রম। রাজা তৃতীয় জর্জ তখন ব্রিটেনের সিংহাসনে। হ্যারিসনের আবেদনে তিনি নিজেই পরীক্ষা করলেন H5, পারফেক্ট রেজাল্ট অ্যাজ ইউজুয়াল। তিনি নিজেও যে বোর্ডের উপর খুব একটা সন্তুষ্ট ছিলেন তা নয়, পার্লামেন্টকে তিনি কড়া নির্দেশ দিলেন হ্যারিসনের বকেয়া অবিলম্বে না মেটালে তিনি নিজে গিয়ে ভয়ানক কেলেঙ্কারি বাঁধাবেন। শেষমেশ 1773-এ 80 বছরের বুড়ো হ্যারিসন পেলেন তার পুরস্কার, তবে অফিসিয়ালি বোর্ডের থেকে নয়, কিন্তু পার্লামেন্টের অনুদানে। হ্যারিসনের এই যে ক্রোনোমিটার, যাকে এতক্ষণ ধরে আমরা সমুদ্র ঘড়ি বলে আসছি, সেটা ঠিক কতটা ইম্পর্টেন্ট ছিল সেটা হাইলাইট করার জন্য একটা এক্সাম্পল দিই। শোনা যায় 1860-এ ব্রিটিশ রয়্যাল নেভির ডিপ্লয়েড জাহাজের সংখ্যা ছিল 200 আর ক্রোনোমিটার ছিল 800-রও বেশি। এই ক্রোনোমিটার না থাকলে হয়তো ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসটাই লেখা হতো না। এত সব বাঘা বাঘা বিজ্ঞানীরা যে জিনিসটা সামলে উঠতে পারলেন না, কোথাকার কোন এক সামান্য চুনোপুটি এসে বাজি মাত করে দেবে, সেটা কি আর সহজে মেনে নেওয়া যায়? ইতিহাস অবশ্য জন হ্যারিসনকে মনে রেখেছে। তবে শোনা যায় উনি নাকি টক্স অ্যান্ড ডক্স আমাদের এই চ্যানেলের ভিডিও খুব পছন্দ করতেন। আপনার হাতে সময় থাকলে আপনিও নেড়েচেড়ে দেখতে পারেন ভিডিওগুলো, যেমন এইটা। পরের ভিডিওতে দেখা হচ্ছে।